কি হলো বলুন তো সারাদিন ধরে? ধর্মঘট ঘিরে রীতিমতো উত্তাল পরিস্থিতি রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিংবা বিদ্যালয়গুলির সামনে, চত্বরে। আর ঠিক এই জায়গায় আজ পাঁশকুড়া বনমালী কলেজে যে ছবি ধরা পড়েছে তা সত্যি বেনজির। কেন বলছি বেনজির? তার কারণ শুধুমাত্র ধর্মঘটের জেরে টিএমসি এবং এআইডিএসওর মধ্যে যে তীব্র বাক্যানুবাদ এবং বাতানুবাদ চলছিল এবং ঠিক সে জায়গায় একে অপরকে হাতাহাতির পর্যায় পর্যন্ত চলে যায়। শুধু তাই নয়, সেখানে একজন মহিলা এসএফআই কর্মীও থাকে, মহিলা এসএফআই একজন ছাত্রীও সেখানে ছিলেন। আর ঠিক তার ওপরেও হাতাহাতি মারামারির অবস্থা তৈরি হয়, তাকেও রীতিমতো গায়ে হাত তোলা হয়। কে বা কারা করেছে আমরা জানি না। এআইডিএসওর অভিযোগ অনেক রকম থাকতে পারে, তৃণমূল কংগ্রেসের অভিযোগ অনেক রকম থাকতে পারে, কিন্তু মূল ইস্যু, মূল যে বিষয় নিয়ে এই এত জল খোলা হলো সারাদিন ধরে, তা হলো এসএফআই এর ধর্মঘটের ডাক ৩ তারিখ অর্থাৎ আজ সোমবার রণক্ষেত্রের চেহারা নিয়েছিল সেই ধর্মঘট ঘিরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিদ্যালয়ের, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের সামনে। রণক্ষেত্র পাঁশকুড়া বনমালী কলেজ, যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রায় টিভি বাংলার পর্দায়, এ ছবি সবচেয়ে বেনজির ছবি, তাই জন্য বারবার করে এই ছবি আমরা রাখছি আপনাদের সামনে। তার কারণ শুধুমাত্র মারমুখী হয়ে যাওয়া নয়, একে অপরকে আঘাত করা নয়, দেখুন কিভাবে কতটা সাংঘাতিক তাদের মধ্যে হাত ব্যবহার করা হচ্ছে। শুধু তাই নয়, একজন মহিলা কর্মীও সেখানে রয়েছেন, মহিলা এসএফআই এর একজন ছাত্রীও রয়েছেন, তাকেও কার্যত টানা হিচড়ে এবং তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া। কালো রঙের পোশাক পরা এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, কালো চশমা পরে রয়েছেন, তিনি কার্যত সেই মহিলার গায়ে হাত তুলেন। দেখুন ছবিটা দেখুন ভালো করে, কলার ধরে মার, একে অপরকে আঘাত, দুজনকেই আঘাত করছেন। বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বদলা নয় বদলের রাজনীতিতে বিশ্বাস করেন, এমনটা বলে থাকেন। কিন্তু যে ছবি ধর্মঘটের ডাক দেওয়ার পরে যে ছবি ধরা পড়লো বাংলায়, তা সত্যি বেনজির ছবি। মূলত কোন ইস্যুকে কেন্দ্র করে এত কিছু, তা অবশ্যই ক্রমশ প্রকাশ্য আপনাদের সামনে রাখবো। কিন্তু যে ছবি এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা কি ভাবছেন বলুন তো? এটাই কি সুস্থ গণতন্ত্র? মহিলাদের নিরাপত্তা নিয়ে যখন এত ভুড়ি ভুড়ি কথা বলা হয়, তখন সেখানেই মহিলা যে দলেরই হোক না কেন, তার গায়ে হাত তুলে কি প্রমাণ করতে চাইলেন এই কালো টি শার্ট পরা ব্যক্তিটি আমরা জানি না তিনি কোন দলের, মাথা ব্যথা নেই। প্রসঙ্গ, ধর্মঘট ডাকা হয়েছিল এসএফআই এর পক্ষ থেকে এবং তারপরে একের পর এক যে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, তাকেও ব্যক্তিগত শত্রুতা বলতে পারেন, কেউ বলতে পারেন একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক মতাদর্শগত ফারাক, কিংবা বলতে পারেন হিংসা, প্রতিহিংসা, যে কোনো ব্যাখ্যায় আপনারা আখ্যায়িত করতে পারেন। কিন্তু প্রশ্ন একটি জায়গাতেই, নিরাপত্তা। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ির কাটায় সন্ধ্যে 7টা। আর আজ মূল আলোচনার বিষয় ধর্মঘটের এই বেনজির ছবি এর আগে দেখেছিল কি বাংলা, যেখানে মহিলাদের ওপরেও এইভাবে আরও প্রত্যারোপের মাঝে রীতিমতো আঘাত করা হচ্ছে সবার সামনে, সর্বসমক্ষে, দিনে দুপুরে। ধর্মঘটের উপর ভিত্তি করে মহিলাদের ওপর এইভাবে হাবি হয়ে পড়া, আক্রমণ করা, জানার চেষ্টা করবো। কিন্তু এই মুহূর্তে যারা যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারব। বিস্তারিত আলোচনা হবে আগামী 1 ঘন্টায়। যারা যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় বিশ্বনাথ রয়, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছে আমাদের সঙ্গে রয়েছে সৌপ্তিক পাল, এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় রুবি মণ্ডল, বিজেপি সমর্থক। আমাদের সঙ্গে রয়েছে মাননীয় রতনবালা, কংগ্রেস সমর্থক। আপনাদের 4 জনকেই স্বাগত ট্রাইব টিভি বাংলা সন্ধ্যে 7টার এই শোতে। মূলত এই বিষয় নিয়ে আলোচনা পর্ব চলবে। যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, রণক্ষেত্র পাঁশকুড়া বনমালী কলেজ, টিএমসিপি এআইডিএসও সংঘর্ষে রণক্ষেত্র বনমালী কলেজ। আমি সরাসরি এখানে বিশ্বনাথবাবুর কাছে যাব। বিশ্বনাথবাবু, আপনারা বদলা নয় বদলের রাজনীতিতে বিশ্বাস করেন। আজও যখন আমরা দেখছি এই ছবি, সে বিষয় নিয়ে তো কথা বলবো, কিন্তু গতকালও যখন আপনি প্যানেল ডিসকাশনে আমাদের সঙ্গে কথা বলছেন, তখন আপনারা বলছেন যে বদলা নয় বদলের রাজনীতি আপনারা বিশ্বাস করেন। আমরা মেনে নিয়েছিলাম, কিন্তু এটা কি ধরনের রাজনীতি যেখানে
বদলা নয় বদলের ছবিটাই বেশি দেখা যাচ্ছে, কম দেখা যাচ্ছে, বদলার ছবিটা বেশি দেখা যাচ্ছে। একজন মহিলার উপর এভাবে আঘাত, এটাই নিরাপত্তা, এটাই বদলা নয় বদলের নজির। বিশ্বনাথবাবু নমস্কার সঞ্জয় বাবু, শুভ সন্ধ্যা। এবং আজকে যারা আছেন, শক্তিবাবু আছেন, রুবি ম্যাডাম আছেন, রতন বালা মহাশয় আছেন, প্রত্যেককে শুভ সন্ধ্যা। প্রথম কথা বলি, একদম আমরা আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম সেই পরিবর্তনের সরকার 2011 সালে যখন বলেছেন বদল নয় বদল চাই, সেই পরিবেশে কিন্তু বাংলায় বজায় আছে। আজকে যে ঘটনা আপনি দেখাচ্ছেন, আসলে 2011 সালে বাংলার মামাটি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে 34 বছর ধরে যে সংস্কৃতি, যে বন সংস্কৃতি বাংলার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে একটা অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল, আজকে সেই বন সংস্কৃতিকে, যাদবপুরের ঘটনাকে কেন্দ্র করে আজকে একদম সিপিএম সরাসরি সামনে, এই যাদের কথা বলছেন এআইডিএসও না এসএফআই, তাদেরকে সামনে রেখে সেই বন সংস্কৃতিকে আবার বাংলায় ফিরিয়ে এনে বাংলায় আবার নৈরাজ্য সৃষ্টি করার চক্রান্ত করছেন। তাহলে আজকে মানুষ বনকে প্রত্যাহার করেছেন, বনের বিরোধিতা করছে বাংলার মানুষ। তাই আজকে আপনারা বলবেন যে হয়তো যারা প্রত্যাঘাত করছেন, যারা বনদের বিরোধিতা করছেন আমাদের তৃণমূল, আমরা বলবো যে তারা বাংলার সাধারণ মানুষ, যারা এই বনদের সংস্কৃতিকে বিশ্বাস করেন না, যারা এই বন্ধের সংস্কৃতির ফলে দেখেছেন 34 বছর ধরে বাংলা একটা কি নৈরাজ্য তৈরি হয়েছিল, আর্থিকভাবে পঙ্গু যেমন হয়েছিল, বাংলার শ্রম দিবস যেমন নষ্ট হয়েছিল, বাংলার মানুষের যে একদম জীবন জীবিকার যে একটা অন্তরায় হয়েছিল বন্ধ সংস্কৃতি, সেই বন্ধ সংস্কৃতিকে যখন আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে বসে সেই বন্ধ সংস্কৃতিকে, বাংলার সংস্কৃতি থেকে আজকে দূরে সরিয়ে দিয়েছেন, তখন এই যাদবপুরের ঘটনাকে কেন্দ্র করে আজকে বন্ধকে বল কলমে আজকে সিপিএম বলতে পারেন, সিপিএম সহ অন্যান্য মদতপুষ্ট যারা রাজনৈতিক দল, তারা সেই সংস্কৃতিকে ফিরিয়ে এনে আজকে বাংলায় নৈরাজ্য সৃষ্টি করার চক্রান্ত করছেন। আজকে বাংলার সাধারণ মানুষ রাস্তায় নেমে, আজকে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, আজকে যারা জীবনের মাধ্যমিকের পর কদিন আগে পরীক্ষা শেষ হয়েছে, আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা একটা বড় জীবনের ছাত্রদের কাছে একটা বড় আশঙ্কার জায়গা, যে পরীক্ষায় পাশ করে ছাত্ররা আগামী দিনে বৃহত্তর ক্ষেত্রে আজকে কলেজ বা ইউনিভার্সিটির জীবনের তারা একটা ভালো রেজাল্ট তৈরি করতে চায়, আজকে সেই আশঙ্কার ক্ষেত্রে তৈরি হয়েছে বন সংস্কৃতির মধ্য দিয়ে। তাই বাংলার মানুষ আজকে রাস্তায় নেমেছে, তারা বনকে প্রতিহত করছে। যারা বন সংস্কৃতিকে বাংলায় আবার নতুন করে ফিরিয়ে আনতে চাইছেন, তাদেরকে বাংলার মানুষ রাস্তা নেমে প্রতিহত করছেন। এখানে তৃণমূলকে দোষারোপ করছেন এবং বলছেন যে বদল নয় বদল চাই। আজকে বোধহয় ধারণাটা পাল্টে হবে, কারণ আজকে বাংলার মানুষ সেই সংস্কৃতিকে নতুন করে ফেরাতে চাইছে না। তাই বাংলার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছে, তাদের আশঙ্কার জায়গা থেকে বাংলার মানুষ এই যারা বন্ধের সমর্থনে নতুন করে আবার সংস্কৃতিকে ফেরাতে চাইছেন, তাদেরকে প্রতিহত করছেন, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন। সেই চিত্রই আপনারা দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে যে কথা আপনারা বলছেন, যে কথা গতকালও প্যানেলে থাকার সময় আপনারা আলোচনা করেছি, আজকেও সেই কথা বলছি যে আমরা তৃণমূল কংগ্রেস বদল নয় বদল চাই এই নীতিতে বিশ্বাস করে আমরা বাংলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে চাই, শিক্ষা ক্ষেত্রে শান্তির পরিবেশ বজায় রাখতে চাই। আজকে মাধ্যমিক পরীক্ষাকে যেমন নির্বিঘ্নে শেষ করা হয়েছে, ঠিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে যখন মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কোনো রকম কোনো ঘটনা দেখা যায়নি, প্রশ্ন ফাঁস থেকে শুরু করে কোনো রকম বিচ্ছিন্ন ঘটনা ঘটা যায়নি। আজকে বিরোধীরা উৎপেতে ছিলেন যাদবপুরের ঘটনাকে কেন্দ্র করে। ঠিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে সারা বাংলার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে একটা তারা আশঙ্কার জায়গা তৈরি করলেন এই বন্ধের সংস্কৃতিকে নতুন করে ফিরে আনার জন্য। তাই বাংলার মানুষ বাংলার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে, তাদের ছেলে মেয়েদের কথা ভেবে তারাই রাস্তায় নেমে এই যারা বন্ধের সংস্কৃতিকে আবার ফিরিয়ে আনতে চাইছেন, বকলমে সিপিএম এর লোকেরা তাকে আজকে প্রতিহত করার জন্য রাস্তায় নেমেছেন। সেক্ষেত্রে আপনারা হয়তো বলবেন যে আমরা তৃণমূলের, আমাদের মুখ্যমন্ত্রীর, আমাদের নেত্রীর যে নির্দেশ বদল নয় বদল চাই, সেই সংস্কৃতি কি আবার আপনারা দেখতে পাচ্ছেন? আমরা বলবো না, বাংলার মানুষ রাস্তায় নেমে যারা বন্ধের সংস্কৃতিকে আবার ফিরিয়ে আনতে চাইছেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে তাদেরকে প্রতিহত করার জন্য রাস্তায় নেমেছেন। বুঝতে পেরেছি বিশ্বনাথবাবু, আপনি আপনার কথা অনুসারে এই যে কালো জামা পরা ব্যক্তিটি, ইনি একজন বাংলার মানুষ, অবশ্যই বাংলার মানুষ। বাংলার মানুষ হবে না তো কোথাকার মানুষ হবে? অবশ্যই বাংলার মানুষ। কিন্তু আপনি কোনো রাজনৈতিক দলের কথা বলছেন, অর্থাৎ আপনি বলতে চাইছেন হঠাৎ করে রাস্তায় বাংলার মানুষ নেমে পড়লেন এবং মহিলাদের ওপর চোটপাট করতে শুরু করলেন। যদি সেটাই হয়, ব্যক্তি যে কোনো দলের হতে পারে, একজন মহিলা, আপনারা মহিলা নিরাপত্তার কথা বলেন, তাহলে এই বাংলার মানুষ প্রতিহত করার জন্য একজন মহিলাকে অ্যাটাক করলো, তাহলে এই বাংলার মানুষকে আপনারা গ্রেপ্তারির অবস্থা করবেন? অবশ্যই তিনি আইনের দ্বারস্থ হবেন, প্রশাসনের সহযোগিতা নেবেন, নিশ্চয়ই দেখবেন। কারণ আপনারা দেখেছেন আরজিকর ঘটনা কেন্দ্র করে বাংলার ছবিটা দেখতে পাচ্ছেন, সেই ছবিটা একবার দেখুন। আজকে বাংলায় স্পষ্ট সেই ছবিটা ধরা পড়ছে। এই যে কালো জামা পরা ব্যক্তিটি, এই যে কালো জামা পরা ব্যক্তিটি, দেখুন না বিশ্বনাথবাবু, অবশ্যই বাংলার পুলিশের দ্বারস্থ হবেন। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আপনি একবার ছবিটা একবার দেখুন, দেখুন এই যে কালো জামা পরা ব্যক্তিটি, এই যে এই দেখুন, এই মহিলাটিকে অ্যাটাক করছে।
আপনি আপনি এই দেখছি তো। ছবিটা ভালো করে দেখুন এবং বলুন যে এই ব্যক্তিটির, মহিলাটি কখন প্রোটেস্ট করবেন এবং কোথায় গিয়ে গ্রেপ্তারির কথা বলবেন বা আর্জি জানাবেন, কিন্তু তার আগে এই ঘটনাটাকে আপনি কি নিন্দাজনক বলছেন? অবশ্যই আমরা এই ধরনের ঘটনাকে কখনোই আমরা তৃণমূল কংগ্রেস সমর্থন করি না, কিন্তু আচ্ছা। দেখতে হবে যে কোন পরিস্থিতিতে কি ঘটনা ঘটলো এটাও জাজমেন্ট করতে হবে। এবং যে মহিলার কথা বলা হচ্ছে তিনি হয়তো প্রবঞ্চিত করেছেন কিনা, সেই মানুষকে তিনি পরিচিত করেছেন কিনা, এই বিষয়টাও দেখতে হবে। আজকে বাংলা যখন সারা ভারতবর্ষের ক্ষেত্রে যখন মহিলাদের উপরে নানা রকম ঘটনা ঘটছে, আজকে দেখেছি রাত দোলের নামে যখন রাত দখলের নামে আরজি করে ঘটনাকে কেন্দ্র করে হাজার হাজার মহিলা রাস্তায় নেমেছেন, কই তাদের তখন সুরক্ষা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। আজকে দেখুন এই মহিলার যে ঘটনাটা আপনি দেখাচ্ছেন বাস্তবে কিনা নিন্দনীয় ঘটনা, তৃণমূল কংগ্রেস সেই ধরনের ঘটনাকে সমর্থন করে না, কিন্তু এটাও জানতে হবে যে ওই মহিলার সঙ্গে যে ঘটনা হলো এবং সেইখানে তিনি যিনি এই প্রতিহত করছেন তাদেরকে তিনি পরিচিত করেছেন কিনা, এবং সেখানে কোনো ধরনের কোনো ভাষা ব্যবহার করা হয়েছে কিনা, অশালীন আচরণ করা হয়েছে কিনা, বিষয়টা দেখতে হবে। অবশ্যই এই ধরনের ঘটনাকে আমরা আবার বলছি তৃণমূল কংগ্রেস এই ধরনের ঘটনাকে সমর্থন করে না, এই ধরনের ঘটনাকে আমরা তীব্র নিন্দা জানাই। কিন্তু আবার বলছি যে বাংলার মানুষ, বাংলার শান্তি পরিবেশকে যারা বিঘ্নিত করার জন্য চক্রান্ত করবেন, বাংলার মানুষ আজকে রাস্তায় নেমে সেই চক্রান্তকে প্রতিহত করবেন। বাংলার শান্তির পরিবেশকে বজায় রাখার জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বাংলার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তাদেরকে আশঙ্ক জায়গা থেকে পড়িয়ে বেশ পরিবেশকে শান্তিপূর্ণ করে বজায় রাখার জন্য। মাননীয় রুবি মণ্ডল, বিজেপি সমর্থক। রুবি ম্যাম, আপনাকেও একটি প্রশ্ন করার চেষ্টা করব এই মুহূর্তে, যে ছবিটা আপনিও ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ট্রাই টিভি বাংলায়। আমি বিশ্বনাথবাবুর কাছে গিয়েছিলাম, বিশ্বনাথবাবু বলছেন যে বাংলার মানুষ নাকি রাস্তায় নেমে পড়েছে এবং প্রতিহত করবার চেষ্টা করছেন, এবং যে মহিলাকে মারধর করা হচ্ছে সেই মহিলাকে বাংলার মানুষ মারধর করছেন, বিশ্বনাথবাবু বলছেন। অর্থাৎ বাংলার মানুষ আজকাল রাস্তায় নেমে পড়ছেন এবং বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডাকলে পরে মহিলাদের ওপর এইভাবে অ্যাটাক করছে বাংলার মানুষ। রুবি ম্যাম, দেখুন, প্রথমেই আমি বলি যে এটা পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা নাটক চলছে, ঠিক আছে? কারণ বুদ্ধদেব ভট্টাচার্যর মৃত্যুর পর তাকে রাষ্ট্রের পোষ্য কুকুর বলে অভিহিত করেছে এই ছেলেটি ইন্দ্রনুস শুধু রাষ্ট্রের বিরুদ্ধে শুধু ওনাকে বলেছে, মন্তব্য করেছেন, পোষ্য কুকুর বলেছে তা নয়, উনি কিন্তু ভারতের জাতীয় পতাকাকেও অপমান করেছে। উনি কিন্তু ভারতের জাতীয় পতাকা, এই যে ইন্দ্রনুস যে ছেলেটি রয়েছে, যে মাওবাদী ছেলেটি, সে কিন্তু জাতীয় পতাকাকে অপমান করেছে। এর ভাবে দেখুন, একটা তিরঙ্গার ছবি দিয়ে আমাদের দেশের তিরঙ্গাতে বলতে চেয়েছে। দেখুন, প্রধানমন্ত্রী আমার আপনার সবার, তাকে অপমান করেছে। এবং তার থেকেও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে ছেলেটি, এই মাওবাদী বিষয়টা, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে যেটা দেখেছি সেটা হচ্ছে 2010-এ এই মাওবাদী কিভাবে বেড়ে উঠেছিল জঙ্গলমহলে, বিশাল ভাবে বেড়ে উঠেছিল হঠাৎ করে, এবং আমরা দেখেছি সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করছিল। এবং 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরপরই মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে নিয়ে পরিষ্কারভাবে স্বঘোষিত করেছিল যে আর মাওবাদী কোনো সমস্যা করবে না, আর মাওবাদী টেরোরিজম করবে না, এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল। সেই দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছিল এবং মাওবাদী শেষ এই কথাটা বলেছিল। শুধু বলেছিল তাই নয়, তাদের কিছু জনকে উনি চাকরিও দিয়েছিলেন। এবার ইন্টারেস্টিং ব্যাপার এটা, আমি যেটা আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে 2020, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, এক মিনিট, দেখা যাচ্ছে কি? 2020 সাল, 2020 সালে এই মাওনিস্ট ছত্রধর মাহাতো হঠাৎ করে তৃণমূলের যোগাযোগ করলো, একদম এক কথায় যোগদান করলো। ইন্টারেস্টিং ব্যাপার দেখুন, 2021-এর ইলেকশনের আগে 2020 এই ছত্রধর মাহাতো হঠাৎ করে আবার মাওবাদীদের নাটক বেড়ে গেছিল। এই কথাটা আপনাকে বুঝতে হবে, টোটাল চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ 2021-এর আগেও তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের চুরি চামারি, সমস্ত কিছু যে সিস্টেম পুরো করাপ্টেড হয়ে গেছে সেটা সাধারণ মানুষের জনে জনে জেনে গিয়েছিল। এবং সেই সময় মানুষকে আলাদা রকম একটা রাস্তা দেখানোর, যে আলাদা রকম একটা ডাইভার্ট করার চেষ্টা করেছে, এবং সেই সময় মাওবাদীকে উনি আবার ইনভলভ করেছেন। এবং আজকে এটা হচ্ছে 2025 সাল, সামনে হচ্ছে 2026-এর ইলেকশন। এখনো যে ছেলেটিকে নিয়ে আন্দোলন করছে, যে ছেলেটি গাড়ির তলায় হঠাৎ করে চলে এসেছে, সমস্ত কিছু নাটক, সমস্ত কিছু অ্যাকচুয়ালি স্ক্রিপ্টেড মমতা বন্দ্যোপাধ্যায়ের। ব্রাত্য বসু এর সাথে ইনভলভ রয়েছে, সবটা স্ক্রিপ্টেড, এবং এভাবেই এরা চলছে।
এবং যেহেতু ইলেকশন আসছে 2026-এর আগে, আবার এই মাওকে নিয়ে নাটক চলছে এবং সিপিএম কে এর সাথে ইনভলভ করিয়ে দিয়েছে। যেহেতু যাদবপুর ইউনিভার্সিটিতে সিপিএম এর একটা আলাদা রকম একটা কিছু চলে, সেখানে গাঁজাও চাষ হয়। এক কথা আমি এখানে মানে বলেই দিচ্ছি, এখানে গাঁজা চাষ হয়। আমি যাদবপুরের খুব কাছাকাছি থাকি, সেটা আপনি হয়তো জানেন, যে অ্যাঙ্কার রয়েছেন অঞ্জন নিশ্চয়ই জানো। আমি যাদবপুরের অত্যন্ত কাছাকাছি থাকি। এখানে প্রতিনিয়ত ছাত্র ছাত্রীদেরকে নেশাগ্রস্ত করানো হয়। যারা নতুন ছাত্রছাত্রী আসে তাদেরকে র্যাগিং করা হয়, এবং এই র্যাগিং এর দৃষ্টান্ত আমরা বহুবার দেখেছি। ফলপ্রসূত তো কি হয়েছে, আমাদের বহু মেধাবী ছাত্রছাত্রী আমাদের থেকে হারিয়ে গেছে এই যাদবপুর ইউনিভার্সিটিতে। সম্প্রতি স্বপ্নদ্বীপের কথাটাও আমি এখানে ইনক্লুডিং করছি, যে বহু মেধাবী ছাত্রছাত্রী যাদবপুরে এসে পুরোপুরি হারিয়ে গেছে আমাদের থেকে। হয়তো তারা হয়তো ভারতবর্ষের ভালো কিছু হতে পারত। এবার বর্তমানে এটাই আপনাকে বুঝতে হবে যে যাদবপুরে এই যে পুরো স্ক্যাম চলছে, সমস্ত কিছু চলছে, এটা তো সিপিএম আমলে চলতো। মমতা বন্দ্যোপাধ্যায় 13 বছরে এমন কিছু চেঞ্জেস করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চেঞ্জেস করেছে সেটা হচ্ছে মাওদের ঢুকিয়েছে, এবং উনি মাওদেরকে নিয়ে যখন যা ইচ্ছে তখন সেটা করছে। ওনার ইচ্ছে অনুযায়ী মাও উঠছে, আবার ওনার ইচ্ছায় মাও থামছে। সুতরাং এটা বুঝতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো স্ক্রিপ্টেড একটা নাটক, এবং সেই নাটকের অংশীদার প্রত্যেকে হচ্ছে, প্রত্যেকটা দল হচ্ছে। এটাই আমি বলতে চাইছি। আমি রতনবাবু কাছে যাবো। রতনবাবু, শুভ সন্ধ্যা অঞ্জনদা, প্রত্যেককে টাইপ টিভিতে যারা আছেন। ইউরোপ বা ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে একটা কথা চালু আছে অঞ্জনদা, লোন অ্যাটাক, মানে ভিড়ের মধ্যে জনগণ যেখানে প্রচন্ড ভিড় করে থাকে সেখানে জোরে গাড়ি চালিয়ে দিয়ে কিছু মানুষকে মেরে ফেলা। এটা কিন্তু বিদেশে ইউরোপ কান্ট্রিতে আমরা দেখেছি। আজকে যে আলোচনাটা আপনারা করছেন, যে এখানে আলোচনার বিষয় হচ্ছে যে একটা ঘটনা ঘটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, ছাত্ররা তারা দাবি নিয়ে শিক্ষামন্ত্রীকে বলেছিলেন, তার পরিপ্রেক্ষিতে ওনার গাড়ির কাঁচ ভাঙা হয়েছে, তা একটা ছাত্র আহত হয়েছে। তার প্রতিবাদে তারা বিভিন্ন কলেজগুলোতে, ইউনিভার্সিটিগুলোতে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে ধর্মঘট হিসেবে তারা কিন্তু ছাত্রছাত্রীদের ধর্মঘট পালন করার চেষ্টা করে। এইখানটাতে হঠাৎ করে দেখা যাচ্ছে যে আমরা মানে রুবি ম্যাডাম যেটা বললেন যে গাঁজার চাষ হয় বা আফিং এর চাষ হয় বা নেশার ব্যাপারটা বললেন ইউনিভার্সিটিতে। অঞ্জনদা, আমরা যারা পড়াশোনা করি প্রত্যেকটা ছেলে মেয়ে হয়তো কিছু একটা ভালো মন্দ নিয়েই কিন্তু আমাদের জীবনটা কিন্তু সম্পূর্ণ। আপনি সমাজের মধ্যেও দেখবেন সমাজের সবাই ভালো আর সবাই খারাপ, মানে এরকম তো হয় না, কিছু ভালো কিছু খারাপ সব মিলেমিশে কিন্তু সমাজ। একটা ইউনিভার্সিটি যেখানে আমরা বলি যে যেটা হচ্ছে ইউনিভার্সিটি, মানে যেখান থেকে সমাজ আগামী দিনে কিভাবে পরিচালিত হবে সেখান থেকে কিন্তু নেতৃত্ব উঠে আসে। আমরা ছাত্র জীবন শেষ করার পর কিন্তু আমরা বৃহৎ সমাজ জীবনে প্রবেশ করি। আজকে ভারতবর্ষের ইতিহাসে ডক্টর মনমোহন সিং বলুন, এপিজে আব্দুল কালাম বলুন, বা আরো যে সমস্ত প্রধানমন্ত্রী বলুন যারা ছিলেন, তারা কিন্তু এই কলেজ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে কিন্তু তারা দেশের নেতৃত্ব দিয়েছে, দেশের বাইরে নেতৃত্ব দিয়েছে। শুধুমাত্র যে কলেজে ইউনিভার্সিটিতে গাঁজা খাওয়া হয়, অমুক খাওয়া হয় যেটা বললেন, আমি এটা একেবারে সমর্থন করি না। আর তারপরে অঞ্জনদা ঘটনা হচ্ছে যে দেখুন যে ছাত্ররা তারা আন্দোলন বা বিক্ষোভ দেখিয়েছে, তারা তো দিনের বেলায় যাদবপুরের মতো একটা আপনার মেট্রোপলিটন সিটি, দিনের বেলায় তারা বোম পিস্তল গুলি বারুদ নিয়ে শিক্ষামন্ত্রীর গাড়িকে আটকে রাখেনি। তারা দাবি করেছে যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না, সেই নির্বাচনকে আপনার করার জন্য তারা দাবি রেখেছে। তাদের কিন্তু দাবিটা কোনো মতেই অন্যায় দাবি নয়। দীর্ঘদিন ধরে কিন্তু কলেজগুলোতে, ইউনিভার্সিটিগুলোতে কিন্তু কোনো ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। তাহলে বলুন, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে যেই ছেলেটার আহত হয়েছে, এবার ছাত্ররা করেছে তার প্রতিবাদে বিভিন্ন জায়গাতে ছাত্ররা ছাত্রদেরকে আটকাচ্ছে যে তোমরা আজকে এই ঘটনার জন্য প্রতিবাদ করো। এটা একটা প্রতিবাদের অঙ্গ হিসেবে, প্রতিবাদের একটা আন্দোলনের প্রতিবাদের রূপ হিসেবে একটা ধর্মঘট কিন্তু হয়। এটা আমরা আগেও দেখেছি। কিন্তু যিনি বললেন সিপিএম তৃণমূলের
যিনি বললেন যে না, বিশ্বনাথ বাবু বললেন যে ধর্মঘটের সংস্কৃতি মাননীয়া তুলে দিয়েছেন। উনি কি অস্বীকার করতে পারবেন যে মাননীয়া ক্ষমতা আসার পর তুলে দিয়েছেন, ক্ষমতায় আসার পর তুলে দিয়েছেন? ওনার কখন মনে হলো যে ধর্মঘট করলে পরে সমাজের ক্ষতি? যখন উনি ক্ষমতায় এলেন, বিরোধীদেরকে আন্দোলন করা থেকে মানে বন্ধ করে দেওয়ার জন্য, তখন ওনার মনে হয়েছে যে না, ধর্মঘট করলে যদি বিরোধীরা আবার ক্ষমতায় চলে আসে, তাই তাদেরকে ধর্মঘট করতে দেওয়া যাবে না। এই তো একটা সোজা হিসাব। আর আমরা যেটা অঞ্জনদা বলবো যে ব্রাত্য বসু, তিনি শুনেছি নাট্যকার, অভিনেতা এবং তিনি উচ্চ শিক্ষিত। আমার তো মনে হয় যে যতগুলো পশ্চিমবাংলার মন্ত্রী আছেন তার মধ্যে সজ্জন, ভদ্র এবং উচ্চশিক্ষিত ভালো মনের যদি কোনো মন্ত্রী থাকেন তো তিনি হচ্ছেন ব্রাত্য বসু মনে হয়। কিন্তু আমি মনে করি কেন তিনি এই ঘটনা ঘটালেন, আমাদের কাছে একটা অদ্ভুত মানে লাগছে যে তিনি এরকম ঘটনা কেন ঘটালেন। ওনার মধ্যে যদি এতটুকু মনুষ্যত্ব বোধ থাকে অঞ্জনদা, তাহলে ওনার স্বেচ্ছায় তার মন্ত্রিত্ব পদ, শিক্ষা মন্ত্রিত্ব পদ ছেড়ে দেওয়া উচিত। কারণ এই ঘটনার উনি কোনোদিনই আমাদের মনে হয় না যে ওনার এক মুহূর্তে তার শিক্ষামন্ত্রী পদে থাকা উচিত। বেশ বেশ, ঠিক এই জায়গায় অধীর রঞ্জন চৌধুরী ঠিক কি বক্তব্য রেখেছেন এসএফআই এর আজকের এই ধর্মঘটকে ঘিরে? শোনাব। প্রতিবাদ করছে, ছাত্ররা গাড়ি থেকে নামতে বলছে, হতে পারে আপনাদের খারাপ লাগতে পারে, পুলিশকে ডাকুন, দুটো রুখার ব্যবস্থা করুন, পুলিশকে ডেকে আপনারা ডান্ডা চালান, আপনারা কাঁদানে গ্যাস ছোড়েন, এটাও করুন, থানা তো সামনে। আপনি তো গ্রামে গঞ্জে সুন্দরবনে হয়নি প্রতিবাদ, তো সুন্দরবনে হয়নি প্রতিবাদ, দার্জিলিং এর অগম্য পাহাড়ের কোনাতেও হয়নি প্রতিবাদ, কোনো জঙ্গলেও হয়নি, খোলা শহরে, কলকাতা মতন শহরে, মেট্রোপলিটন সিটি কলকাতা, চোখের সামনে ঘটনা ঘটছে, সামনে থানা, ডাকুন পুলিশকে ডেকে বলুন আমাকে রক্ষা করুন। পুলিশ তো আপনাদের রক্ষা করার জন্য ব্যস্ত হয়ে আছে। আপনারা গাড়ি চালাতে গেলেন কেন সেই ছেলেগুলোর উপরে? তাদের জীবন নিয়ে এরকম চিনিমিনি খেলা হচ্ছে কেন? তাদের জীবনের মূল্য কে দেবে? তাদের চোখের মূল্য কে দেবে? বলুন, ছেলেটা যদি চোখ চলে যায় তাদের মূল্য কে দেবে? আপনারা নাটক করেন, নাটক লেখেন, সে কথা আন্দোলনের কথা বলেন আপনারা। ছাত্র জীবনে আন্দোলন করবে, এটা তো ছাত্র জীবন। আজকে পশ্চিমবঙ্গের কলেজে কলেজে, বিশ্ববিদ্যালয় বলুন, কোথাও ছাত্রদের কোনো ভোট হয় না। ভোট হয় না বলে পশ্চিমবঙ্গে আজ ছাত্র নেতা থেকে দলের নেতা হওয়ার সংকট দেখা দিয়েছে। আমরা চাই ছাত্ররা নির্বাচন করুক, ছাত্ররা ভোট দিয়ে ভোটে অংশগ্রহণ করুন, ছাত্ররা বিতর্ক করুন কলেজে কলেজে, তবে না সমাজ বড় হবে, তবে না সমাজে বাগ্মী তৈরি হবে, তবে না সমাজ নতুন দিশা পাবে। আজকে ছাত্র জীবনে এটা সবচেয়ে বড় পুঁজি, সেইটাকে খতম করে দেওয়া হলো বাংলায় শুধুমাত্র সংকীর্ণ রাজনীতির জন্য। এটা আমাদের রাজ্যের ক্ষতি বলে আমি মনে করি। আমি এখানে সরাসরি বিশ্বনাথবাবুর কাছে যাবো। বিশ্বনাথবাবু, 1975 সাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যাক্সির ওপরে বনেটে দাঁড়িয়ে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করছেন। তারিখটাও আপনার নিশ্চয়ই মনে থাকবে, ডেটও মনে থাকবে, নিশ্চয়ই মনে থাকার কথা। তখন আপনাদের এই আন্দোলন, এই প্রদর্শন সব কিছু ঠিক মনে হতো, আর এখন আপনি নিজের মুখেই বলছেন যে এই বিক্ষোভ, বিশেষ করে এই ধর্মঘটকে আপনারা এক প্রকার সরিয়ে দিয়েছেন। তখন আন্দোলন করলে সঠিক ছিল, আর এখন আন্দোলন যেহেতু অন্য কেউ করছে, তখন সেই আন্দোলন অসুবিধা রয়ে যাচ্ছে। অঞ্জনবাবু একদম যথার্থই বলেছেন আপনি। প্রথম কথা বলি, আপনি যে তারিখের কথা বললেন, এটা নিয়ে গতকাল আমরা দেখেছি যে পশ্চিমবাংলা এই মুহূর্তে যারা অন্যান্য রাজনৈতিক দল আছে তাদের পক্ষ থেকে আপনি যে সময়ের কথা বললেন সেই সময়ের ছবিও প্রকাশ্যে আনা হয়েছে। তো এবার বাস্তব ঘটনাটা কি তারা কি জানেন? যে ছবিকে ব্যবহার করেছে সেই সময় একদম নিশ্চয়ই আমাদের দলের এই মুহূর্তে একজন গুরুত্বপূর্ণ পার্সন কুণাল ঘোষ মহাশয়, তিনি প্রকাশ্য এনেছেন বিষয়টা, এবং আমরাও সেটা জানি। যে ছবিটাকে ব্যবহার করেছে সেটা একটি আলিপুরের ঘটনা, এবং সেই গাড়িটা ছিল আমাদের একদম কুণাল ঘোষ মহাশয়ের একটি গাড়ি। সেখানের মানুষ সেখানে সমাবেশ ছিলেন। সেখানে আমাদের নেত্রী যখন সেই তৎকালীন সরকার
বাংলার মানুষের উপরে যে নিপীড়ন এবং মানুষের জীবন যন্ত্রণাকে যখন দুঃসহ করে তুলেছিল এবং একদম ধারাবাহিকভাবে একদম মানুষের জীবনকে কেড়ে নিচ্ছিলেন, সেই সময় মানুষের কথা বলতে গিয়ে যখন আমাদের নেত্রী আন্দোলন সংগঠিত করেছিলেন, সেই সময় সেই গাড়িতে দাঁড়িয়ে যখন তিনি রাস্তার গাড়ির মধ্যে ছিলেন, মানুষ বলেছিলেন যে আমরা আপনার কথা শুনতে চাই। সেই সময় আমাদের নেত্রী সেই গাড়ির উপরে দাঁড়িয়ে সেই মানুষদের উদ্দেশ্যে তৎকালীন সময়ের মানুষের উদ্দেশ্যে বলেছিলেন যে আমরা আন্দোলন করছি, সেখানে কোনো রকম কোনো হিংসাত্মমূলক আন্দোলন নয়, হয়তো আমরা জমায়েত করেছি, সমবেত হয়েছি, কিন্তু আমরা আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেই তৎকালীন সরকারের কাছে বাংলার মানুষের উপরে বাংলার যে সর্বনাশ করার চক্রান্ত চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাবো। কিন্তু সেই ঘটনা, সেই সময়ের কথাকে আজকে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল তারা অন্যভাবে প্রকাশ করে অন্যভাবে প্রচার করছেন। তা আমরা ওই মিথ্যাচারের বিরোধিতা করছি। আর তার সঙ্গে বলি যে একদম স্ক্রিপ্ট কথা, সত্যি আমাদের রুবি বোনও বলছিলেন, রতনবাবুও বললেন একদম নাটকের কথা। গতকালে যে কথা বলেছে যে নাটকের স্ক্রিপ্ট কিন্তু একই চলছে। আমাদের রতনবাবু বললেন যে ব্রাত্য বসু আমাদের শিক্ষামন্ত্রী পদত্যাগ চায়। আসলে আপনারা বলতে পারছেন না যে বাংলার মুখ্যমন্ত্রী সমস্ত মন্ত্রিসভা থেকে শুরু করে বাংলার সমস্ত জেলা পরিষদ থেকে, পঞ্চায়েত সমিতি থেকে, গ্রাম পঞ্চায়েত থেকে পদত্যাগ করে ওনাদের সঙ্গে আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেন, তাহলে বোধহয় ভালো হবে। ওনারা এটা বলতে পারছেন না। তাই ব্রাত্য বসু মানুষটার সম্পর্কে এ ধরনের কথা বলছেন। আর উনিও তো নিজে অধ্যাপক। আসলে যাদবপুরের আসল ঘটনা আপনারা বাইরের ছবিটাকে দেখাচ্ছেন, বাইরের ঘটনাটাকে দেখাচ্ছেন, কেউ দেখাচ্ছেন না যে গতকাল যখন কনভেনশন চলছিল সারা বাংলা থেকে, সারা বাংলার সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে, কলেজ থেকে ওয়েব কুমার ৩,৫০০ থেকে ৪,০০০ প্রায় অধ্যাপক, শিক্ষিত সম্প্রদায়, একদম সর্বোচ্চ শিক্ষক মানুষ, তারা সেখানে কনভেনশন করছিলেন, তারা সেখানে একটা নির্দিষ্ট বিষয়কে নিয়ে আলোচনা করছিলেন। সেখানে এই সিপিএম আশ্রিত, যাকে আজকে এই তকমা আমাদের রুবি ম্যাডাম বলে নাটকের, অথচ নাটকটা সাজিয়ে দেওয়া হচ্ছে গল্প একটা সে কুমিরের গল্পের মতো। শেষকালে কি 2016-তে যেটা হয়নি, 21-এ হয়নি, 24-এ হয়নি, অর্থাৎ 26-এ যেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সরাতে হয়েছে কুমিরের গল্প। তো এটাই ব্যাপার, সেই নাটক চলছে যে যাদবপুরের ভেতরে যে 3,500 মানুষ, যখন আমাদের শিক্ষামন্ত্রী 40 জন যে 42 জন যারা ছাত্র ঢুকেছিলেন তাদেরকে বারবার বলেছেন যে তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আমি শুনবো। 4 জনের সঙ্গে তিনি কথা বলেছেন, 4 জন যে তাদের দরখাস্ত সেই কাগজও তিনি নিয়েছেন, তার প্রমাণ আমাদের কাছে আছে। তারপর আপনারা জানেন কি সেই ভেতরে 40 জন 50 জন যারা ছাত্রের নাম করে গুন্ডামি করেছেন, চেয়ার ভাঙচুর করেছেন এবং আমাদের অধ্যাপকদের উপর আক্রমণ করেছেন, অধ্যাপক মহিলাদের শাড়ি ধরে টানাটানি করেছেন, সেই ছবি কিন্তু কোনো মিডিয়া আজকে দেখাচ্ছে না। আজকে অর্থাৎ স্ক্রিপ্ট একটাই, নাটকের কথা সবাই বলছেন। আর যিনি আমাদের রুবি ম্যাডামকেও বলবো, যে কথা উনি বললেন এটা শুভেন্দুবাবু ভালো করে জানেন। উনি শুভেন্দুবাবুর সঙ্গে যদি বসেন তাহলে শুভেন্দুবাবু তথ্য গল্পগুলো দিয়ে দেবে, কারণ শুভেন্দুবাবু তো আমাদের দলে একটা সময় ছিলেন। তাহলে কি এমন হলো উনি চলে গেলেন, তো শুভেন্দুবাবুর সঙ্গে যদি বসেন তাহলে এই তথ্য পাবেন। আসলে স্ক্রিপ্টটা তৈরি হয়েছে সেই 2019 সালের পর থেকে, যখন বাংলায় কোনো রকম ভাবে সিপিএম তৃণমূল কংগ্রেসকে জব্দ করতে গিয়ে বিজেপিকে 19টা লোকসভা আসন পাইয়ে দিয়েছিল। তারপর থেকে 21 সাল থেকে সেই স্ক্রিপ্টটা তৈরি হয়েছে যে যার সঙ্গে কংগ্রেস, যখন সিপিএম ক্ষমতায় ছিল, সিপিএম এর সঙ্গে কংগ্রেসের নেতাবাবুরা ভাগবাটোয়ারা বুঝে নিতেন। তারপর 21 সালে আবার কংগ্রেস সিপিএম এর সঙ্গে হাত মেলালেন, চলো মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু কংগ্রেস থেকে বেরিয়েছে, আমি যদি একটু উল্টো ভাবে বলি, চলো গল্প তৈরি করে সিপিএম তৃণমূল কংগ্রেস সরাতে হবে। আমি যদি একটু উল্টো ভাবে বলি, এই যে ধরুন 25,000 কর্মী সিপিআইএম এর ধীরে ধীরে তো অবসোলেট হয়েই যাচ্ছে এই পার্টি, সবাই বলছেন আপনারা, একেবারে শূন্যের থেকেও যদি ইনফিনিটি কিছু চলে যায় তাহলে হয়তো সেই লেভেলে চলে যাচ্ছে সিপিআইএম। আমি বলছি 25,000 কর্মীকে হারিয়েছে সেই সিপিআইএমকে আপনারাই আবার ফ্রন্ট লাইনে আনছেন নাকি? তার কারণ এটা তো বাড়তি ডিভিডেন্ড পাচ্ছেন তারা। 26-এর নির্বাচনের আগে ফ্রন্টপুরে কে শুনে নিন প্লিজ, বিশ্ববাবু একটু শুনে নিন, বিশ্ববাবু শুনে নিন না প্লিজ। আমি বলছি যে আপনারা কি এটা ভাবছেন যে বিজেপির সঙ্গে লড়াই করাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে, সিপিআইএম এর সঙ্গে লড়াই করাটা অনেক বেশি সহজ হবে, তার কারণ আপনারা 34 বছরের গল্পটা দিতে পারবেন? শুনে নিন না, আপনি শুনতেই চাইছেন না বিশ্ববাবু। আমি বলতে চাই যে সিপিআইএম এর 34 বছরের ইতিহাস আপনারা টানতে পারবেন, কিন্তু বিজেপির বাকি জায়গা যেভাবে উন্নয়ন করছেন সেই নজিরগুলোকে যদি বিজেপি টানতে শুরু করে তাহলে আপনাদের কাছে একটু থিতু পড়ে যাবে, এরকম ভাবছেন কি? না, এই ধরনের চিন্তা ভাবনার কোনো জায়গায় নাই অঞ্জন বাবু। রুবিদি আপনি কি মনে করছেন? রুবিদি আমার কথার সঙ্গে আপনি কি একমত? না, আমি একটু রুবিদির থেকে শুনতে চাইবো। বিশ্বনাথ বাবু প্লিজ, আমি একটু রুবিদির থেকে জানতে চাইবো। রুবিদি বলুন। হ্যাঁ, প্রথমেই বলি যে প্রথমে কংগ্রেসের দাদা যিনি ছিলেন উনি যেটা বললেন যে ছাত্রছাত্রীদের বিষয়টা যেটা বললেন, দেখুন আপনি পুরো স্ক্রিপ্টটা আমি আপনাকে বলছি কিভাবে হয়েছে। এই যে আপনি যেদিন দেখলেন ব্রাত্য বসু যেদিন গেছেন সেদিন কত সংখ্যক ছাত্রছাত্রী ছিল, কিছু মাওইজম ছিল, কিছু ছাত্রছাত্রী যারা ছিল তারা মাউজম ছিল, তাদের কোনো এগেনস্টে সেভাবে কোনো কেস হয়নি। ইন্টারেস্টিং ব্যাপার একটা দেখুন, যেখানে আগুন দিয়ে যেখানে পোড়ানো হলো
সেখানেও কারোর নামে কোনো কেস নেই, কারা করেছে না করেছে কোনো কিছু খতিয়ে দেখা হলো না। সরকার, এটা আমি এই জন্যই বলছি, এটা স্ক্রিপ্টেড। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছে সেভাবেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এই যাদবপুর নিয়ে ভাবনা চিন্তা করে না, এটা আমি আপনাকে বলে দিচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা বিভৎস, এটা আমরাই বলছি, বিভৎস। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেখলো ইলেকশনে হারবে, ওনার চিন্তা আছে, তাই আবার মাওকে তুলেছে। প্রত্যেকবার ইলেকশনের আগে উনি মাওকে তোলে, সেটা বুঝতে হবে। কারণ এই রাজ্যে এখন মানে অবস্থা, অরাজকতা বিভৎস ভাবে বেড়ে গেছে। আপনি বুঝতে পারছেন, গতকালও একজন মানে পুরকর্মীর হাতে একজন মেয়ে ধর্ষিতা হয়েছে গতকাল। আরজি করের পর থেকে প্রায় 40টার ওপর নারী নির্যাতনের কেস আছে, সেটা লিখিতভাবে, অলিখিতভাবে কত আছে আমরা জানি না। তার মধ্যে আপনাকে বুঝতে হবে, রেশন থেকে শুরু করে ডাক্তারি সিস্টেম থেকে, মানে স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে, রেশন ব্যবস্থা থেকে শুরু করে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট করাপ্টেড হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও মুখ দেখাতে পারছে না, কোথাও মুভ করতে পারছে না। তাই আজকে সিপিএম কে কিছুদিন আগেই আমরা দেখলাম, সিপিএম, কংগ্রেস, বাংলা পক্ষ, জামায়াত পক্ষ, তৃণমূলের মুখপাত্র কুণাল বাবু সবাই মিলে একসাথে মিটিং করেছে। এবং তার দুদিন আগে, তার দুদিন আগে ফিরহাদ হাকিম বাবু বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাথে মিটিং করেছে। এটা আপনাকে বুঝতে হবে এরা কিভাবে সেটিং করছে, এরা স্ক্রিপ্টেড করছে। আর 34 বছর বামেদের কিছু নেই, বামেদের তো এমনিতেই কিছু পাওয়ার নেই। বাম অলওয়েজ বিজেপির এগেইনস্ট, নো ভোট ফর বিজেপি বললে ওরা এত আন্দোলন করলে, এই যে সিপিএম এর এতগুলো মেয়ে মার খেয়েছে, এতগুলো ছেলে মার খেয়েছে, তাও আমি আজকে আপনার চ্যানেলে বলে যাচ্ছি, আজকে আমি একদম সামনাসামনি আজকে আপনার চ্যানেলের মাধ্যমে, এরা তাও বলবে না নো ভোট টু মমতা, তাও বলবে না। কারণ এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বি টিম, মানে তৃণমূলের বি টিম হিসাবে কাজ করে, এই বাংলা পক্ষ বি টিম হিসাবে কাজ করে। আপনাকে বুঝতে হবে এই বিষয়গুলো। বাংলা পক্ষের ক্ষমতা হয়নি যখন ফিরহাদ হাকিম মহাশয় একজন জার্নালিস্টকে বলছে উর্দুটা শিখে আসুন, তখন এখানে বলতে পারেনি যে আমার মাতৃভাষা বাংলা, তাহলে আমরা কেন উর্দুতে কথা বলবো, কেন কেন শিখবো আমরা আলাদাভাবে উর্দু, সেদিন বলতে পারেনি। বাংলা পক্ষকে কোনোদিন দেখবে না এই কথাবার্তা বলতে। এটাই হচ্ছে বিষয়, যে এরা যেভাবে মানে যেভাবে চালাচ্ছে সেভাবেই চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্ক্রিপ্টেড, মানে স্ক্রিপ্ট রেডি করে দিয়েছে, এভাবে চালাও, ওরা এভাবেই চালাচ্ছে, আর কিচ্ছু না। এই সমস্ত কিছু নাটকবাজি। এবং আরেকটা কথা আমি জাস্ট বলবো, ভারতীয় জনতা পার্টি যদি আসে তবেই যাদবপুরের মতো সমস্ত কিছুকে শান্ত করতে পারবে, না হলে কেউ পারবে না। কারণ তৃণমূলের ক্ষমতা হয়নি 13 বছর এদের শান্ত করবে। সেটা যদি কেউ করতে পারে, সেটা ভারতীয় জনতা পার্টি করবে, সেটা আমরা বলে দিতে পারি। আর ভারতীয় জনতা পার্টিকে ভয় পাচ্ছে, আমি এই সেশন নিয়ে আবারও ফিরে আসছি, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা, বাংলার আপন। আজ ধর্মঘট ঘিরে উত্তাল পরিস্থিতি, শুধুমাত্র যাদবপুর নয়, বিভিন্ন প্রান্তে যাদবপুরের রেশ রয়েছে। আমি এখানে সরাসরি রতনবাবুর কাছে যাবো। রতনবাবু, কার্যত আপনারা এক প্রকার বাড়তি ডিভিডেন্ড দিচ্ছেন দিনের পর দিন তৃণমূলকে, এমনটাই তো অভিযোগ করছে রুবিদিরা। দেখুন, রুবিদি কি অভিযোগ করছে সে তো রুবিদি আর ওনার ব্যক্তিগত ব্যাপার। যেটা বলতে চাচ্ছি অঞ্জনদা, আজকে যিনি বললেন তৃণমূলের আমাদের যিনি আছেন বিশ্বনাথ বাবু, তিনি বলতে চাচ্ছেন যে কোথাও যেন তাদের সিপিএম আর বিজেপির সাথে একটা গটাপের কথা বললেন, এবং রুবিদি যেটা বললেন যে না, তৃণমূলের সাথে সিপিএম এর একটা আগে থেকেই নাকি এটা তৈরি করা জিনিস। অঞ্জনদা, আমি মাঝখানে জাস্ট একটা কথাই শুধু বলবো, যে সবাই যখন এত গটাপ করে বিজেপির সাথে চলছে, তাহলে বিজেপিকেই ভোটটা দিতে বলে দিন না। কি দরকার আপনাদের এত বিরোধিতা দেখানো? অঞ্জনদা, তো উনি আকুতি মিনতি করে মানে চেতেই পারেন যে সবাই মিলে আমাদের ভোটটা দিয়ে দিন, আমরা জিতে মসনদে বসি। সে তো ধরুন থাকতেই পারে, কিন্তু এটা বাংলা, এটা বাংলায় যে সাম্প্রদায়িকতার কোনো জায়গা এর আগেও ছিল না, আজও নাই, ভবিষ্যতেও থাকবে না। এটা ভালো করে জানতে হবে। বাংলা সংস্কৃতি কালচারের সাথে এইরকম উগ্র সাম্প্রদায়িক কোন রাজনৈতিক দলের প্রতি বাংলার মানুষ কোনোদিন আস্থা দেখাবে না, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, দেখুন এইভাবে একটা ঘটনাকে পশ্চিম বাংলার মানুষ, অঞ্জনদা আপনার কি মনে হয় যে মানে তারা কি কোনো পেটেন্ট বা কোনো রাজনৈতিক দলের কি মানে কোনো কৃতদাস, যে কে কোন দলে থাকবে কোন দলে থাকবে না
কে কি করবে, কার ভোট কাকে সুইং করে দেওয়া হলো, এই ভোট ওইখানে চলে গেল, ওই ভোট এখানে চলে গেল, এটা কখনো হতে পারে না অঞ্জনদা। মানুষ তার গণতান্ত্রিক অধিকার তারা নির্বাচনে প্রয়োগ করবে, তার পরিপ্রেক্ষিতে সরকার পরিবর্তন হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে সেই নির্বাচনটাকে, সেই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে বিভিন্নভাবে আটকানোর একটা কিন্তু যারা শাসক দল থাকে তারা যেরকম চেষ্টা করে যে আমরা মসনদ থেকে কিছুতেই সরব না, তার জন্য ধরুন ভুয়ো ভোটারের কথা বলবে, লক্ষ লক্ষ ভুয়ো ভোটার আছে সেগুলোকে খুঁজে বের করতে হবে। কেউ বলবে যে ওই দলের ভুয়ো ভোটার রাখা আছে, কিন্তু তারা কিন্তু সেই সব কায়দা কৌশল করে জোর করে হোক, র্যাগিং করে হোক, মারামারি করে হোক, খুন করে হোক, তারা কিন্তু মসনদের দিকে থাকার চেষ্টা করে, যেটা আমরা বারবার দেখেছি। এইখানটাতে একটা ছাত্র নির্বাচনকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটলো, এর পিছনে যেভাবে আমরা মানে রাজনীতির বিভিন্ন অঙ্ক কষতে শুরু করেছি অঞ্জনদা, খোলা চোখে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা ছাত্ররা তারা ন্যায্য দাবি করেছিল যে এখানে নির্বাচন দীর্ঘদিন ধরে হচ্ছে না, আমরা নির্বাচনটা চাই, সরকারের উচিত সেই নির্বাচনটা করা। আজকে বলুন তো অঞ্জনদা, বিভিন্ন কলেজগুলোতে পশ্চিমবাংলাতে 8-10 বছর হয়ে গেল কোনো নির্বাচন হয়েছে কোনো একটা কলেজে? কলেজগুলোর মধ্যে কি হচ্ছে যে বিভিন্ন তৃণমূল পার্টির যারা বিভিন্ন পদে আছে তাদেরকে সেই পরিচালন সমিতির কিন্তু নেতৃত্বে তাদেরকে কিন্তু বসিয়ে দেওয়া হচ্ছে। আপনি স্কুলগুলোতে বলুন, আরো বিভিন্ন যে সমস্ত সংস্থাগুলো দেখুন, সব জায়গাতে কেমন যেন একটা সিলেকশন একটা পদ্ধতি কিন্তু চালু করেছেন এই সরকার। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা তো আশা করবই যে হ্যাঁ, ছাত্ররা তাদের ডেভেলপমেন্টের টাকা বা ছাত্রদের যেই টাকা দিয়ে তারা ভর্তি হচ্ছে তার থেকে একটা তাদের যে ছাত্রদের বই দেওয়া হোক, বিভিন্ন ধরুন কাজের সাথে যারা যুক্ত হয় তখন তারা ভর্তির সময় সেই টাকাটা দেয়, কিন্তু সেই টাকা কারা ব্যবহার করবে? ওইখানে একটা ছাত্র সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে যারা ক্ষমতায় আসবে তারা কিন্তু এটা করবে। তাদের মধ্যে দিয়ে একটা কি হয়, একটা তৈরি হয় যে একটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বলুন, পরবর্তীতে তারা সমাজে গিয়ে, বৃহত্তর সমাজে গিয়ে সমাজের উন্নয়নের তারা কিভাবে কাজ করতে পারে, এগুলোই তো আমরা দেখেছি, এইগুলোই তো হওয়ার কথা। কিন্তু সেই মূলে এই সরকার মূলে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। ভবিষ্যতে আপনি কোনোদিন এই পশ্চিমবাংলায় আর বড় রকমের মানুষ, বড় রকমের নেতৃত্ব উঠে আসবে না অঞ্জনদা। বড় নেতৃত্ব উঠে আসার মূল জায়গা হলো কলেজগুলো, ইউনিভার্সিটিগুলো। আজকে আপনার সাবজেক্টে আমাদের বিভিন্ন সময় স্কুলে করানো হয় একটা মক পার্লামেন্ট বলে, একটা পার্লামেন্ট পরিচালনা করি আমরা স্কুলে, সেখানে শিক্ষামন্ত্রী থাকে, জলমন্ত্রী থাকে, প্রধানমন্ত্রী থাকে, এগুলো আমরা করি। ছাত্রছাত্রীদেরকে আমরা এগুলো শিখাই যে কিভাবে দেশ চলে, কিভাবে রাষ্ট্র চলে, মানুষের কিভাবে সেবা করতে হয়, মানুষকে কিভাবে তাদের সমস্যার সমাধান করতে হয়, এগুলো আমরা শিখাই। কিন্তু সেই যে মূল যেই কলেজগুলো, স্কুলগুলো, ইউনিভার্সিটিগুলো, সেইখানটাতে একনায়কতন্ত্র চালাচ্ছে বর্তমানে সরকার। সেখানেও তারা প্রশাসনের লোক, তার পার্টির লোক বসিয়ে দেওয়া হচ্ছে। এটা অস্বীকার করতে পারবেন মাননীয় মুখ্যমন্ত্রী? আমি এই প্রশ্নে সরাসরি বিশ্বনাথবাবুর কাছে যাবো, অতি দ্রুত রিয়াকশন নেবো বিশ্বনাথবাবু, তারপর রবিদির কাছে যাবো। বিশ্বনাথবাবু বলুন। দেখুন, রতনবাবু নিশ্চয়ই শিক্ষক মানুষ, উনি দেখতে পাচ্ছেন যা যা কথা বললেন, যে কলেজ নির্বাচনের কথা বলেছেন এবং কলেজ নির্বাচন হওয়ার জন্য যে পরিবেশ, সেই পরিবেশ থেকে শুরু করে, এবং উনি আর একটা ভালো কথা বলেছেন যে কলেজের ছাত্রছাত্রীদের বই টই দেওয়া যা বিষয়গুলো বললেন, তাহলে উনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেই পরিষেবা থেকে বর্তমান সরকার কোনো ছাত্রকে বঞ্চিত করেছে কিনা। এবং ওই ছাত্র রাজনীতির যে কথা উনি বললেন সেটা তো অবশ্যই আমরাও মানি যে হ্যাঁ, অবশ্যই ছাত্র রাজনীতি থেকে আগামী দিনের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তৈরি হবে, যারা নতুন দেশ করবে, নতুন রাজ্য করার শপথ গ্রহণ করবেন। কিন্তু এর সঙ্গেও তো এটাও দেখতে হবে যে প্রত্যেকটা কলেজে এই যে রাজনীতির কথা বলছেন এবং তার সঙ্গে আজকে যে নির্বাচনের কথা বলছেন, সেই নির্বাচন সর্বশেষ মুহূর্ত থেকে যখন হয়েছে তখন রাজ্য সরকার নিশ্চয়ই আইন প্রশাসনের যে বিষয় আছে সেই বিষয়টাকে মান্যতা দিয়ে আজকে রাজ্য সরকার সেখানে যা যা করার দরকার সবকিছু করছে। আর যথাসময়ে ঠিক সেই পরিবেশ তৈরি হলে সেখানে দেখবেন যে আমাদের শিক্ষামন্ত্রী তথা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী সেখানে দেখবেন একদম প্রত্যেকটা কলেজে যে ছাত্র ইউনিট তৈরি করার জন্য যে নির্বাচন প্রক্রিয়ার কথা রতনবাবু বলছেন সেটা তো অবশ্যই হবে। তার আগে
আজকে যে আশঙ্কা থেকে আজকে যাদবপুরের যে আমরা ঘটনা দেখতে পাচ্ছি, আমরা চাই না এইরকম কোনো অনপ্রবিত ঘটনা সারা বাংলা জুড়ে কলেজ রাজনীতি করতে গিয়ে এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের ছাত্রছাত্রীরা তারা একটা খারাপ আবহাওয়ার মধ্যে তৈরি হোক, সেখানে তাদের প্রাণঘাতী পরিবেশ তৈরি হোক। আমাদের সেই জায়গাটা থেকে আজকে এই সিচুয়েশনটা তৈরির জায়গা থেকে আমাদের সরকার যেটা মনে করেছেন যে এই মুহূর্তে কলেজগুলোকে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে, তার সঙ্গে আগে যে পরিকাঠামো এবং শিক্ষা উপকরণ হিসেবে ছাত্রদের যা যা কিছু দেওয়া দরকার, উনি বলছেন যে অবশ্যই নির্বাচন দরকার। আর সেখানে আমরা দেখেছি, আমাদের অভিজ্ঞতা কি দেখেছি, ছাত্র ইউনিটগুলোতে আমরাও তো কলেজে পড়াশোনা করেছি, সেখানে কি হয়েছে ছাত্র ইউনিটগুলো থেকে আজকে তাদেরকে বঞ্চিত করা হতো এবং কলেজের ছাত্রছাত্রীও জানতে পারতেন না যে টাকা পয়সার কথা উনি বললেন সেগুলো সঠিক ইউটিলাইজ হয়েছে কিনা। আজকে কিন্তু সরকার প্রশাসনিকভাবে এবং কলেজকে সেই স্বায়ত্তশাসনের ক্ষমতা দিয়ে আজকে সেই পরিকাঠামো এবং পরিবেশকে আজকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে, যেটা যাদবপুরে নেই বলে আজকে যাদবপুরে এই অনপ্রিয় ঘটনা ঘটছে। আমাদের সরকার অনন্যা। চাইছে আমাদের ছাত্ররা এরকম অনপ্রিয় ঘটনা আমরা যাতে না ঘটুক, সেই ব্যবস্থাটা আমরা চাইছি। আমি বলি অঞ্জনদা, One liner, please. এক লাইনে বলি, এক লাইনে বলি, দেখুন যে আমি সব দিব, স্বাধীনতা দিব না, কিন্তু আমরা চাই অঞ্জনদা, আমার সব চাই না, কিন্তু আমার স্বাধীনতা চাই। ছাত্ররাও স্বাধীনতা চাই, আমরা স্বাধীনতা চাই। আপনি বই খাতা দিবেন, পেন্সিল দিবেন বলে নির্বাচন করবেন না, আপনি এইটা দিবেন ওটা দিবেন বলে ম্যানেজিং কমিটি রাখবেন না, তারা গণতান্ত্রিক পদ্ধতি থাকবে না। আমরা এটা বিশ্বাস করি না অঞ্জনদা, আমরা স্বাধীনতা চাই। আমরা সব চাই না, আমরা স্বাধীনতা চাই। আমরা স্বাধীনতা নিয়েই বাঁচতে চাই আগামী দিনে। আমাদের মত প্রকাশের ক্ষমতা, আমাদের একটু আগেই রতনদা বললেন যে বিজেপি সাম্প্রদায়িক দল। দেখুন, আমি হিন্দু হিসাবে যদি নিজেকে বলি তাহলে আমি সাম্প্রদায়িক হয়ে যাবে। তাতে আমি খুশি, আমাকে সাম্প্রদায়িক বলুন, তাতে কোনো অসুবিধা নেই। ভারতীয় জনতা পার্টিকে সাম্প্রদায়িক বলুন, তাতেও কিছু অসুবিধা নেই। নিজের ধর্মর গর্ব করে আমরা বলতে পারি হ্যাঁ আমি হিন্দু, আর এটা নিয়ে কোনো কথা বলবেন না আমার ধর্ম নিয়ে, ঠিক আছে? আর ছাত্র নির্বাচন করার মতো ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষুনি যদি ইলেকশন ঘোষণা করে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ইমিডিয়েটলি যেদিন ঘোষণা করবেন সেদিনই লাশ পড়ে যাবে, 6 থেকে 7টা লাশ পড়ে যাবে। ছাত্র নির্বাচন করার মতো এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতাই নেই। আর আসছে শান্তির পরিবেশ। এই যে তৃণমূলের মুখপাত্র এক্ষুনি বললো শান্তির পরিবেশ, আপনাকে বলে রাখি শান্তি পুরো পশ্চিমবঙ্গে নেই। পুরো পশ্চিমবঙ্গে শান্তি নেই। পুরো পশ্চিমবঙ্গে অরাজকতা সৃষ্টি হয়ে আছে বলেই মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টাকে ডাইভার্ট করার চেষ্টা করছে। যেই ছেলেটির নামে কথা বলছেন সেই ছেলেটি দেশ বিরোধী কথাবার্তা বলছে, দেশের তিরঙ্গাকে বাজে বদনাম করছে। এই দেখুন ওনার সোশ্যাল মিডিয়ায় কার ছবি দেখতে পাচ্ছেন? এটা কে জানেন? এটা আফজল গুরু, যে নিজে স্বীকার করেছে সে টেররিস্ট। উনি বলছে উনি টেররিস্ট না। তো এরকম একজন মানসিকতা ছেলের জন্য সিপিএম আন্দোলন করতে নেমেছে, কারণ সিপিএম বাধ্য, কারণ সিপিএম এর একটা ব্যবসা। রুবিদি শুধু এটা নয়, আরো পোস্ট রয়েছে ওনার আরো পোস্ট রয়েছে রুবিদি, যেখানে বুদ্ধদেব ভট্টাচার্য প্রসঙ্গেও তিনি অনেক কিছু বলেছেন। এক্স্যাক্টলি, ভীষণ বাজে কথা বলেছে। দেখুন উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমি রেসপেক্ট করছি সেই হিসেবে। একজন আমার মুখ্যমন্ত্রীকে যখন বাজে কেউ কথা বলবে অবশ্যই আমাদের বলা উচিত, সেরকম আমার প্রধানমন্ত্রীকেও যখন কেউ বাজে কথা বলবে তখনও সেটা নিয়ে প্রোটেস্ট করা উচিত, এটা আমি মান্যতা দেই। এই ধরনের কথাবার্তা বলেছে এবং তা সত্ত্বেও আমার খুব অবাক লাগছে সিপিএম এর লোকেরা সেখানে গিয়েই সেই ছেলের জন্য আন্দোলনে নেমে গেছে। ওর তো মস্তিষ্ক, ওকে তো ডাক্তার দেখানো উচিত। আপনি ভাবুন, আমি আপনাকে বলছি, এই যে কিছুদিন আগেই আমরা দেখলাম আসামে একটা সাবমিট হয়েছিল, মনে আছে? অঞ্জন দেখেছো? অঞ্জন, আজকে ভাবো তুমি, আসাম এইটুকুনি একটা ছোট্ট রাজ্য, সেখানে সেমিকন্ডাক্টর কারখানা ভিত্তি স্থাপন হচ্ছে। বুঝতে পারছো কত কর্মসংস্থানের জায়গা? সেখানে 3টি সামার শিল্প কারখানা হবে। মানে বুঝতে পারছো কোথায় চলে যাচ্ছে আসাম? যেখানে আসাম মানে পশ্চিমবঙ্গ থেকে একটা সময় ভাগ হয়েছিল, সেখানে পশ্চিমবঙ্গে আজকে বিমানবন্দরের সংখ্যা 3টে, আর আসামে 6টা হয়ে দাঁড়িয়েছে। কত প্রোগ্রেস করছে। সেখানে ভারতীয় জনতা পার্টি আছে বলেই হয়তো এতটা প্রোগ্রেস করতে পারছে। আপনাকে মানতেই হবে ভারতীয় জনতা পার্টি যেসব রাজ্যে আছে সেখানে প্রোগ্রেস হচ্ছে। হ্যাঁ, আপনি সাম্প্রদায়িক বলবেন কারণ আমরা হিন্দুকে হিন্দু বলতে পারি, আমরা মুসলিমকে মুসলিম বলতে পারি, আর সাম্প্রদায়িক বলার মতো জায়গা নেই। সবকা সাথ সবকা বিকাশ যদি কেউ করে থাকে সেটা ভারতীয় জনতা পার্টি করছে। প্রধানমন্ত্রী 2014 পর যখন প্রথমবার এসছে, সবার আগে 3 তালাক প্রথা মুসলিমদের বন্ধ করেছে।
এবং এটাও বলছি খারিজা মাদ্রাসা বন্ধ করা উচিত। প্রধানমন্ত্রী যদি নাও বলে থাকে, ভারতীয় জনতা পার্টি যদি বলে থাকে, সেটাও করা উচিত, কারণ এখান থেকে স্লিপার সেল তৈরি হয়। আমরা আপনাদের বলছি, আপনারা যদি সত্যি মুসলিমদের ভালো চেয়ে থাকেন বা অন্য ধর্মের যদি ভালো চেয়ে থাকেন, তাহলে সবসময় এটা মান্যতা দেবেন সবাই যাতে এক স্কুলে পড়াশোনা করতে পারে, একভাবে বড় হতে পারে, সেটা ভারতীয় জনতা পার্টি চাইছে। আর সেখানে কোনো অপরাধ করেনি, তাই জন্য যদি আমাদের সাম্প্রদায়িক বলা হয়, হ্যাঁ আমরা সাম্প্রদায়িক, আমাদের তাতে কোনো আপত্তি নেই, তবুও আমরা চাই আমরা এক দেশ, এক নীতি, এক সবকিছু চাই। আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করবেন না, সেটা হচ্ছে আপনারা করে এসেছেন। একেবারে অন্তিম রাউন্ডে দিকে যাচ্ছি, এবার রতনবাবুকে 1 মিনিট স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। রুবি প্লিজ, প্রায়োরিটি দেওয়া হবে। রুবি আবার সুযোগ দেবো, কিন্তু আমি রতনবাবুর কাছে যাবো। রতনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বল। আমরা পশ্চিমবাংলার সমস্ত ছাত্রছাত্রী যারা আছেন, যারা বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন করেন, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেন, বিক্ষোভ করেন, আপনাদের নিজস্ব চাওয়া পাওয়া নিয়ে আন্দোলন করেন, পশ্চিমবাংলার যত ছাত্র, শুধু পশ্চিমবাংলা না ভারতবর্ষেরও যত ছাত্র ছাত্রী আছেন, আপনাদের পাশে জাতীয় কংগ্রেস সর্বদাই আছে। এর আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ আন্দোলন করার অধিকার প্রত্যেকটা ছাত্র ছাত্রীর আছে। জাতীয় কংগ্রেস মনে করে যে ছাত্ররা তারা তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করবে, তাদের ন্যায্য পাওনা নিয়ে আন্দোলন করবে, এটাই হওয়া স্বাভাবিক। যদি কোনো শক্তি, কোনো রাষ্ট্র বা কোনো দেশ বা কোনো স্বৈরাচারী শক্তি এই আন্দোলনকে আটকানোর চেষ্টা করে, আমরা জাতীয় কংগ্রেস সর্বদাই ছাত্র ছাত্রীদের পাশে আমরা একদম দাঁড়াবো। কারণ ছাত্রদের অধিকার কেউ কখনো কেড়ে নিতে পারে না। জাতীয় কংগ্রেস থাকতে আমরা বলবো, পশ্চিমবাংলার ছাত্রছাত্রী আছেন, আপনারা আন্দোলন করুন, আপনারা সঠিক পথে আন্দোলন করুন, আপনারা নিজেদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করুন। জাতীয় কংগ্রেস সর্বদাই তোমাদের পাশে, এর আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। কারণ জাতীয় কংগ্রেস মনে করে যে আন্দোলনের মধ্যে দিয়েই নেতৃত্ব উঠে আসবে, আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের সমাজ গড়ার যে সমস্ত মানুষ তারা প্রতিষ্ঠিত হবে আন্দোলনের মধ্যে দিয়ে। সেটার মূল জায়গা হচ্ছে ছাত্র রাজনীতি, ছাত্র আন্দোলন। আমরা চাই ছাত্র আন্দোলন আরো বেশি বেশি করে সারা বাংলা জুড়ে হোক, সারা ভারতবর্ষ জুড়ে হোক। কিন্তু আন্দোলনের যে রূপরেখা, আন্দোলনের যে ধরন, সেগুলো যেন মার্জিত হয়, সেগুলো যেন গ্রহণযোগ্যতা হয়। আন্দোলন কখনো যেন এরকম হিংসার আকার যত না নেয়, সেগুলো আমরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো। আন্দোলন করো, কিন্তু আন্দোলন যেন কখনোই হিংসার আকার ধারণ না করে। সকলকে ধন্যবাদ। বেশ বেশ, আমি বিশ্বনাথবাবুর কাছে যাবো। বিশ্বনাথবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, অবশ্যই একদম আমাদের রুবি ম্যাডামও আছেন, আমাদের রতনবাবু আছেন। আমরাও চাই যে শিক্ষাক্ষেত্রে আমাদের ছাত্ররা তারা স্বাধীনভাবে তাদের অধিকারের বজায় রেখে তারা শিক্ষাক্ষেত্রে বেড়ে উঠুক আগামী দিনের সাধারণ নাগরিক হিসেবে, এবং রাষ্ট্র গড়ার ক্ষেত্রে তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থার শিক্ষার অঙ্গনের শিক্ষকদের কাছ থেকে নিয়ে, এবং সেই পরিবেশ তাদের শান্তিপূর্ণভাবে থেকে, সেই পরিবেশও যেন তাদেরকে শান্তিপূর্ণভাবে গড়ে তুলতে সহজ, সেই পরিবেশ আমরাও চাই। এবার যে কথা বলছিলাম, রতনবাবু যে কথা বললেন একদম বাস্তব কথা। আসলে রতনবাবুদের উদ্দেশ্য সেই একটাই কথা বললাম, যে সে নাটকের কথা, যে সরকারকে এই সরকার একদম খারাপ নাকি এই সরকার। আসলে আমাদের সরকার কলেজ নির্বাচনের নামে লাশ চায় না, আমাদের সরকার কলেজ নির্বাচনের নামে রক্তক্ষয়ী যে সংগ্রাম, সেই সংগ্রাম চায় না। আমাদের সরকার চায় কলেজ এবং ইউনিভার্সিটি সেখানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক, সেখানে ছাত্ররা স্বাভাবিকভাবে, একদম অবশ্যই রতনবাবুর কথা মতো তারা স্বাধীনভাবে সেখানে বেড়ে উঠুক। আর যে কথা রুবি দি বললেন, বা বলি আর কি, একদম উনি বললেন হিমন্ত বিশ্ব শর্মার কথা বলে, আসলে ওনাদের কথা হচ্ছে বাংলায় যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে শিল্প হবে, নাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটাকে থাকে নাকি শিল্প হবে না। এটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। তারা বলছে যে ক্ষমতা এলে বাংলার মানুষকে 100 দিনের কাজের টাকা দেওয়া হবে। আসলে পশ্চিমবাংলার মানুষ কি তারা ভারতবর্ষের নাগরিক নয়, যেখানে রাষ্ট্রের আইন তৈরি হয়েছিল, দেশের আর সময় দিতে পারছি না, আমাকে রুবিদির কাছে যেতে হবে। রুবিদি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। বিশ্বনাথবাবু প্লিজ। শুরু করছি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর বলেছিল 6 মাসের মধ্যে শিল্প গড়ে দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই ব্যর্থ, প্রথম দিনই মানে একেবারে ব্যর্থ। 6 মাসে। বিশ্বনাথবাবু, আনইন্টারাপ্টেড সেশন এটা, প্লিজ। ছাত্রছাত্রীরা
বিশ্বনাথ বাবু, please। আমি জিজ্ঞেস বিশ্বনাথ বাবু, করতে চাই, উচ্চ মাধ্যমিক পরীক্ষা বিশ্বনাথ বাবু, প্লিজ, এটা আনইন্টারাপ্টেড সেশন, প্লিজ। ছাত্রছাত্রীদের আরো আমি বিচারকে বলবো বিশ্বনাথ বাবু ফেরা ডাউন করতে। গড়ার একটা step, সেই স্টেপে কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্মঘট আর বিশ্বনাথ বাবু, please। সরকারের প্রশাসন কেন ব্যর্থ হলো সেটা আমাদেরকে বলুন। কেন সাধারণ মানুষ আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেমন হয়েছে, কেমন প্রশ্নপত্র হয়েছে, কেমন কি হয়েছে, এটা কেন আমরা সারাদিন টিভিতে দেখতে পাইনি, সেই উত্তরটা দিন। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তারা ছাত্রছাত্রী নয়, তারা আগামী দিনের ভবিষ্যৎ নয়, শুধু সংক্ষেপে। ভবিষ্যৎ যাদবপুরের ওই গাঁজাখোর স্টুডেন্ট। আপনারা বলুন, যেই ছেলেটি দেশ সম্পর্কে কুকথা রেখে, যেই ছেলেটি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে কুকথা লেখে, তার জন্য আন্দোলনে নামবে সিপিএম। বেশ। তার মানে আমি সিপিএম কে জিজ্ঞেস করতে বেশ। চাই আপনার চ্যানেলের মাধ্যমে, ওনারা কি মেনে নিলেন বুদ্ধদেব ভট্টাচার্য কুকুর? বেশ, না না প্লিজ, আমি সবাইকে থামার কথা বলছি। বিশ্বনাথ বাবু, আপনার কথা শোনাই যাচ্ছে না। ভবিষ্যৎ গড়ার কথা যখন আমি বলবেন, আসছি। সবার রুবিদি, কথা প্লিজ। বলবেন, প্রত্যেকটা রুবিদি, আর সময় দিতে পারছি না, ছাত্রছাত্রী। আমাদেরকে আমার শেষ করতে হবে, দুঃখ প্লিজ। লাগছে, অঞ্জন, রুবিদি, একটুখানি বলছি যে বুঝতে একটা পেরেছি। ছাত্রছাত্রী কেমন পরীক্ষা দিয়েছে দেখাতে পারেনি টিভিতে কোনো নিউজ চ্যানেল, বুঝতে পেরেছি, রুবিদি। সৃষ্টি করে দিয়েছে। রুবিদি প্লিজ, রুবিদি প্লিজ, আমি একটু বিশ্বনাথ বাবু, আমার কথা শোনা যাচ্ছে? বিশ্বনাথ বাবু, আমার কথা শোনা যাচ্ছে? আমি বিশ্বনাথ বাবু, আমার কথা শোনা যাচ্ছে তো? আনমিউট করুন প্লিজ, একটু আনমিউট করুন। শোনা যাচ্ছে। বিশ্বনাথ বাবু, আমি বিশ্বাস করি আপনি খুব ভালো একজন বক্তা। দল যে কোনো কিছু হতে পারে, আমি বিশ্বাস করি আপনি খুব ভালো একজন বক্তা, এবং আমি এটাও বিশ্বাস করি আপনি আনইন্টারাপ্টেড সেশনের মানেটা খুব ভালো করে বোঝেন। এটা আমাদের রিকোয়েস্ট, এটা আমাদের প্রোটোকল, কাইন্ডলি এটা মেনটেন করুন। এটা একটা রিকোয়েস্ট ছিল আপনার কাছে। রুবিদি যতক্ষণ সময় বললেন, প্রায় অর্ধেক সময় আপনি তার কথাটাকে কাটলেন। আপনারা ডিবেট করুন, ডিবেট করার জন্যই 1 ঘন্টা সময় আপনাদেরকে দিয়েছি, কিন্তু সাধারণ দর্শককে শোনার একটু সুযোগ করে দিন। আপনাদের তিনজনকে অশেষ ধন্যবাদ টাইম টিভি বাংলা আসার জন্য, সন্ধ্যে 7টায় এই শোতে জয়েন করার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করবো, মূলত যে কোনো জায়গায় যদি ছাত্রদের আন্দোলনকে ঘিরে এরকম আচরণ হয়, তাহলে প্রশ্ন ওঠে শীর্ষ নেতৃত্বদের ওপরে। শীর্ষ নেতৃত্ব সত্যি এইসব চায়, নাকি গ্রাউন্ড লেভেল শীর্ষ নেতৃত্বদের কার্যত বুড়ো আঙুল দেখাচ্ছেন? এই প্রশ্ন দিয়ে শেষ করলাম। আপনারা যথেষ্ট ভালো বুঝতে পারবেন কি হচ্ছে 26শে বিধানসভা নির্বাচনের আগে। ছোট্ট একটি বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে যে বড় আকার ধারণ করছে, তো 26শে নির্বাচন কি হতে চলেছে? প্রশ্ন থাকলো, উত্তর আপনারা খুঁজে নেবেন। এরকমই টানটান শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টায় নজর রাখুন টাইম টিভি বাংলার পর্দায়। নমস্কার।